আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নবীন স্কুলের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ নাজমুল হোসেন। দেখো যে আমাদের কিন্তু আজকে এসএসসি যে পরীক্ষার জন্য কিন্তু ফিজিক্স সাজেশনটি দেওয়া, এটা কিন্তু একটি সৃজনশীল সাজেশন আমরা আজকে নিয়েছি কিন্তু যে দিনাজপুর বোর্ডের 22 সালের একটি প্রশ্ন। দেখো এটা কিন্তু তোমার ফিজিক্স চ্যাপ্টার 7 তরঙ্গ এবং শব্দ এবং তরঙ্গর প্রশ্ন কিন্তু এটা। দেখো আমরা এখন প্রশ্নটি দেখো যে দিনাজপুর বোর্ডে যে প্রশ্নটি আসছিল, এক ব্যক্তি একটি উঁচু দালানের সামনে দাঁড়িয়ে 250 হার্জ কম্পাঙ্ক বিশিষ্ট শব্দ উৎপন্ন করলো। ওই দিন তাপমাত্রা ছিল কিন্তু 35 ডিগ্রি সেলসিয়াস। শব্দ উৎপন্ন হওয়ার স্থান হতে দালানের দূরত্ব কিন্তু 17.5 মিটার ছিল। এটা হলো আমার উদ্দীপক। দেখো আমার প্রশ্ন আসছিল যে তরঙ্গ কাকে বলে। এরপর দেখো যে বায়ু মাধ্যমে শব্দের বেগের তারতম্য হয় কেন, উৎপন্ন শব্দের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো, এটা আমরা অঙ্ক বের করব। দেখো ওই ব্যক্তি প্রতিধ্বনি শুনতে পারে কি না গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এই দুইটা কিন্তু অঙ্ক ক এবং খ মুখস্থ। দেখো আমরা কিন্তু ক এবং খ সৃজনশীলটি আগেই লিখে রেখেছি এবং জানো তোমরা তোমাদের কিন্তু যে এসএসসি পরীক্ষায় পদার্থবিজ্ঞানে কিন্তু 5টি প্রশ্ন লিখতে হবে। 5টি প্রশ্নের মধ্যে কিন্তু আমাদের ক এবং খ মাত্র কিন্তু 15 মার্ক মুখস্থ বিদ্যাই থাকবে এবং তোমাদের ঘ এবং ঘয়ের জন্য কিন্তু 35 মার্ক থাকবে। তাইলে কিন্তু অঙ্ক তোমরা কিন্তু ভালো মতো প্র্যাকটিস করবে। এর আগেও কিন্তু আমরা দেখো অনেকগুলো ফিজিক্স অধ্যায়ভিত্তিক সাজেশন এবং ফিজিক্সের হলো আমরা তোমার সৃজনশীল বেশ কিছু সাজেশন দিয়েছি, সেগুলো একটু দেখবে যারা এখন পর্যন্ত দেখোনি। দেখো প্রথমে হলো তরঙ্গ কাকে বলে। তরঙ্গ যে পর্যায়বৃত্ত আন্দোলন কোনো জড় মাধ্যমের এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত করে কিন্তু মাধ্যমের কণাগুলো স্থানান্তরিত করে না, মাধ্যমের কণাগুলো একই জায়গায় থাকে, তাকেই কিন্তু তরঙ্গ বলে। যে পর্যায়বৃত্ত আন্দোলন কোনো জড় মাধ্যমের এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত করে কিন্তু মাধ্যমের কণাগুলো স্থানান্তরিত করে না, তাকে তরঙ্গ বলে। এভাবে লিখলে কিন্তু 1 মার্ক ফুল পাবে। দেখো এরপরে এখন খ নম্বর প্রশ্নে কী ছিল। খ নম্বর প্রশ্নে কিন্তু ছিল যে আমাদের বায়ু মাধ্যমে শব্দের বেগের তারতম্য হয় কেন, সেটি একটু ব্যাখ্যাটি একটু দেখো। বাতাসের শব্দের বেগ তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক। দেখো এই জন্য প্রি প্রপোর্শনাল অথবা সমানুপাতিক ধ্রুবক √/t লেখা হয়েছে। তাপমাত্রার কিন্তু বর্গমূলের ব্যস্তানুপাতিক। এখন দেখো সুতরাং পরিবেশের তাপমাত্রা যদি বৃদ্ধি পায় তাহলে বাতাসের শব্দের বেগ কিন্তু বৃদ্ধি পায়। অনুরূপভাবে পরিবেশের তাপমাত্রা যদি হ্রাস পায় তাহলে শব্দের বেগও কিন্তু হ্রাস পায়। অর্থাৎ বায়ুতে শব্দের বেগ তাপমাত্রার উপর নির্ভরশীল। এছাড়া বায়ুর ঘনত্ব এবং আর্দ্রতার উপরেও শব্দের বেগ নির্ভর করে। তোমরা কিন্তু বেশ কিছু অঙ্কও করেছে যে গ্রীষ্মকালে যদি দুটি বৈদ্যুতিক খুঁটি তার কিন্তু একটু টান টান থাকে এবং শীতকালে কিন্তু একটু দেখো লুজ হয়ে যায়। এটা কিন্তু তোমরা বেশ কিছু অঙ্ক করেছে। এখানে সেই ব্যাখ্যাটি তাপমাত্রা বৃদ্ধি পেলে তাপমাত্রা যদি বৃদ্ধি পায় তাহলে বাতাসে কিন্তু বেগ বৃদ্ধি পায়, তাপমাত্রা যদি কমে যায় বাতাসের বেগও কিন্তু হ্রাস পায়। এখন দেখো আমরা সৃজনশীল প্রশ্ন করাবো যে ঘ নাম্বার দেখো কি রয়েছে তোমার, যে এখানে উৎপন্ন শব্দের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। এখানে যে একটু প্রথমে কিন্তু আমরা এখানে সুন্দর করে একটু সাজিয়ে লিখবো যে কি কি বিষয়গুলো রয়েছে সেগুলো একটু দেখো। গণং প্রশ্নে দেখো যে উৎপন্ন শব্দের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করব, কি কি টপিকস রয়েছে সেগুলো আমরা একটু তুলে ধরবো। দেখো প্রথমে কিন্তু আমরা এখানে সুন্দর করে একটু সাজিয়ে নেব। তোমরা কিন্তু যদি সাজিয়ে নাও তাহলে কিন্তু তোমরা এই সাজানোর জন্যও কিন্তু 1 মার্ক পাবে। দেখো এসএসসি পরীক্ষার নিয়ম কিন্তু তোমাদের যে এসএসসি পরীক্ষায় যে পর্যন্ত লিখবে সেই পর্যন্ত যদি সঠিক হয় তাহলে কিন্তু মার্ক দিতে হবে। এই জন্য তোমরা নিশ্চিন্তে থাকো। শব্দের বেগ প্রথমে আমরা একটু বাংলাটা যদি দেখো, শব্দের এফতে কম্পাঙ্ক দেওয়া আছে কিন্তু 250 হার্জ, কম্পাঙ্কের একক হার্জ। দেখো এটা কিন্তু আমাদের প্রশ্নে দেওয়া ছিল, সেটাই কিন্তু আমরা নিলাম। এখন আমরা লিখব হলো যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কিন্তু দেখো শব্দের বেগ, এখানে কিন্তু 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ কিন্তু অবশ্যই 330, যে 330 মিটার পার সেকেন্ড। এটা কিন্তু বইয়ে দেওয়া আছে, অধ্যায়ভিত্তিক আলোচনা করা আছে, এখানে কিন্তু লেখা নাই। কিন্তু 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সবসময় শব্দের বেগ 330, এটা একটু মনে রাখবে। আর আশা করি যারা অধ্যায়ভিত্তিক আলোচনা করেছো তারা এটা দেখেছো। এখন দেখো আমরা T1 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা কী লিখবো। T1 কিন্তু 273 স্বাভাবিক তাপমাত্রা, এটাতে আমরা কেলভিনে প্রকাশ করব। এবং T2 কিন্তু দেখো 273 প্লাস একটু 35 লিখবে। এর কারণটা কি দেখো, যে যেদিন এই ঘটনাটি ঘটেছিল সেদিন কিন্তু 35 ডিগ্রি সেলসিয়াস ছিল, তাইলে T1 যদি 273 হয় তাহলে T2 কিন্তু এর সাথে একটু বেশি হবে। দেখো এই দুইটা কিন্তু যোগ করলে আমাদের কত হয়, 308 কেলভিন হয় এইভাবে। তাইলে আমাকে উত্তর বের করতে হবে কিন্তু দেখো এখানে আমরা দুটি উত্তর বের করব। প্রথমে হলো B2 হট,
তারপরে দেখো আমরা একটু ল্যামডা বের করব। ল্যামডা এই দুইটা মান কিন্তু ব্যবহার করব আমরা, যে এই দুইটা মান একটু বের করব। তাহলে প্রথমে দেখো ল্যামডা ভির মান বের করতে অবশ্যই আগে ভি2-র মান বের করব, তারপরে সেখানে আমরা যে ভি সমান সমান এফ ল্যামডা সূত্র ব্যবহার করে সহজেই ল্যামডার মান বের করতে পারবো। তাহলে কিন্তু আমরা এই সূত্রটা কিন্তু যে প্রথমেই লিখতে পারি আমরা জানি। দেখো আমরা কিছুক্ষণ আগে কিন্তু এই তথ্যটি দিলাম যে এখানে কি লিখবে, ভি প্রপোর্শনাল √টি, এইটি থেকে কিন্তু আমরা সূত্রে লিখতে পারি। দেখো যে অবশ্যই ভি2 ডিভাইডেড ভি1, এটা কিন্তু মুখস্থ সূত্র, এটা কিন্তু অবশ্যই তোমরা লিখবে √T2 ডিভাইডেড T1, এই সূত্রটি কিন্তু ব্যবহার করবে। তাইলে এখন দেখো আমার ভি2 দরকার, আমি সহজেই কিন্তু একটা কথা বলতে পারি যে বা ব্যবহার করলাম ভি2 রেখে, অর্থাৎ ভি1 ভাগাকারে ওই পাশে কিন্তু আমি গুণন আকারে দিব। দেখো T2 ডিভাইডেড T1 গুণন ভি1, এই যে মান দিয়ে দিলাম। এখন দেখো সবগুলো মান আমরা বসিয়ে নেব। দেখো কি আছে যে প্রথমে T2 কিন্তু দেখো 308 গুণন ডিভাইডেড 273 এবং গুণন বি এর মান কিন্তু এটা কিন্তু √এর বাইরে, এটা কিন্তু হবে তোমার 330। এখন তোমরা অবশ্যই সায়েন্টিফিক ক্যালকুলেটর, আমরা কিন্তু আগেও বলেছি যে নন প্রোগ্রামেবল সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে দেয়। তাহলে প্রথমে একটু ক্যালকুলেশনে আমরা একটু মানটা তুলব। √308 ডিভাইডেড 273 গুণন 330, একবারে মান বের করে ফেললাম। দেখো তোমরা ক্যালকুলেটরের সাহায্যে তোমরা একটু ভিডিওটি স্টপ করে ক্যালকুলেটর হিসাব করতে পারো। দেখো আমার অলরেডি মানটা বের করে ফেলেছি যে 350.52, এইটা কিন্তু আমাদের ভি2 মান বের হলো। দেখো কেবলমাত্র একটি মান বের হলো। এখন আমরা সহজেই কিন্তু ল্যামডার মান বের করতে পারবো। এরপরে দেখো যে আমরা কি করব, আবার যে আমাদের কিন্তু উদ্দেশ্য হচ্ছে যে আমাদের কিন্তু বলা হয়েছিল যে এখানে দেখো তরঙ্গ দৈর্ঘ্য অর্থাৎ ল্যামডার মান কিন্তু বের করতে বলছিল। দেখো যে উৎপন্ন শব্দের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করে, তরঙ্গ কিন্তু আমরা ল্যামডা দিয়ে প্রকাশ করি, সেই ল্যামডা দিয়ে প্রকাশ করি। তাইলে কিন্তু আমরা প্রথমে ভি2 বের করে নিলাম। তাহলে কিন্তু যে ভি2 ইজ ইকুয়াল টু, আবার ভি2 ইজ ইকুয়াল টু, এইটা কিন্তু সূত্র এফ ল্যামডা। তাইলে দেখো আমাদের মান বের করতে হবে কি, তাহলে কিন্তু এফ ল্যামডা এই পাশে যদি রেখি ইজ ইকুয়াল টু ভি2, অতএব দেখো ল্যামডা ইজ ইকুয়াল টু ভি2 ডিভাইডেড, আমি কিন্তু একটু সূত্র বিস্তারিত একটু বড় করে নিলাম, তোমরা চাইলে ছোট করে নিতে পারো। দেখো যে এই লাইনগুলো না লিখে সরাসরি কিন্তু ল্যামডা ইজ ইকুয়াল টু ভি2 ডিভাইডেড এফ, এই সূত্রটা ব্যবহার করতে পারো। এরপর দেখো আমরা একটু মানটা ব্যবহার করি যে ভি2 কত পেয়েছিলাম, যে 350.52 ডিভাইডেড এফ হচ্ছে তোমার কত 250 হার্জ। তাহলে এইটার দেখো ফলাফল কী বের হয়, একটু তোমরা সবাই একটু ক্যালকুলেটরে দেখো যে প্রথমে তুলবে 350.52 ডিভাইডেড 250, এটার ল্যামডার মান বের হলো দেখো 1 তোমরাও আমার সাথে একটু ক্যালকুলেটর দিয়ে মিলিয়ে নিও যে 1.402 মিটার, মানে 21 মিটার, এইটা হলো আমার মান বের হয়েছে। তাহলে এখন দেখো বাংলাটা যদি লিখি উৎপন্ন শব্দের, দেখো এটা কিন্তু আমার কি হলো যে উৎপন্ন শব্দের তরঙ্গ বেগ। এখন যে তাহলে কিন্তু এটা লিখতে পারি তরঙ্গ বেগ হচ্ছে আমার কত 1.4021 এত মিটার। যে আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। দেখো যে আমরা কিন্তু প্রথমে কি লিখেছিলাম, যে প্রশ্নটি পড়ে, যে প্রথমে কিন্তু আমাদের পরীক্ষায় কিন্তু যে আমি কিন্তু ছাত্রছাত্রীকে একটা কথাই বলি যে প্রথমে তোমরা পুরো প্রশ্নটি একটু পড়ে নিবে। পুরো প্রশ্নটির পরে কিন্তু তোমরা অবশ্যই প্রশ্ন বুঝলে কিন্তু 50% অঙ্ক আগে থেকে বুঝে যাবে। আমাদের ল্যামডার মান যে কম্পাঙ্ক 250-র কথা বলা হয়েছে, স্বাভাবিক তাপমাত্রায় কিন্তু সবসময় যে T1 কিন্তু 273-এর সাথে কিন্তু 35 আমরা যোগ করে নিয়েছি। দেখো কম্পাঙ্ক 250 হার্স, ভি1 কিন্তু 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কিন্তু সবসময় 330 হয়, এবং T1 273 স্বাভাবিক তাপমাত্রা, এবং T2 কিন্তু দেখো 35 যুক্ত করলাম 308। তারপরে যেহেতু আমাদের কিন্তু বের করতে বলছিল হলো তোমার যে এইটা, তাহলে কিন্তু আমরা অবশ্যই এই জন্য প্রথমে আগে ভির মানটা বের করে নিলাম। দেখো ভির মান কিন্তু ভি2 ডিভাইডেড ভি1 ইকুয়াল টু T2 ডিভাইডেড T1। এখানে দেখো যে আমার ভি2 বের করতে হবে, তাহলে ভি1 ভাগার আছে গুণনা করে ওই পাশে দিলাম, ক্যালকুলেশন করলে এটা বের হয়। এরপরে দেখো যে আমরা সূত্রটা একটু সাইজ করে নিলাম, আমরা ইজ ইকুয়াল টু ভি2 ডিভাইডেড এফ, তাহলে সহজেই কিন্তু আমরা 330.52 ভাগ এত দিয়ে এইভাবে। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। এবার কিন্তু অঙ্কটা কি করবে, তোমরা ভিডিওটা স্টপ করে অঙ্কটা কিন্তু খাতা কলমে প্র্যাকটিস করবে। এখন দেখো আমরা গণন প্রশ্ন করাবো। এখন দেখো সর্বশেষ যে আমাদের দিনাজপুর বোর্ডের 22-এর প্রশ্নটির গণন প্রশ্ন করাবো। ওই ব্যক্তি প্রতিধ্বনি, আচ্ছা প্রতিধ্বনি কিন্তু আমরা জানি কিন্তু বি সমান ডি ডিভাইডেড টি লেখা হয়,
কিন্তু প্রতিধ্বনি হলে কিন্তু অবশ্যই 2d ডিভাইডেড টি লিখতে হয় এবং কূপের গভীরতা হলে কিন্তু 2h ডিভাইডেড টি লিখতে হয়। আশা করি যে তোমরা এসএসসি পরীক্ষা দেবে সূত্রটা কিন্তু খুবই ভালো মতো তোমরা জানো। আমরা এখন এই সূত্রটি ব্যবহার করব 2d ডিভাইডেড টি, কারণ এখানে প্রতিধ্বনির কথা বলা হয়েছে যে ওই ব্যক্তি প্রতিধ্বনি শুনতে পারবে কিনা গাণিতিকভাবে তা বিশ্লেষণ করো। এখন দেখো যে শব্দ উৎপন্নের যে একটা টপিক, যে আমি একটু বাংলাটা ছেড়ে দিলাম, যে তোমরা কিন্তু বাংলা শব্দ উৎপন্ন হওয়ার স্থান হতে দালানের যে দূরত্ব সেটা ডি সমান সমান কিন্তু আমাদের প্রশ্নে দেওয়া আছে 17.5 মিটার। এটা কিন্তু দেখো প্রথমে কিন্তু বলেই দেওয়া হয়েছিল যে এইটাই কিন্তু একটু শব্দ উৎপন্ন হওয়ার স্থান হতে দালানের দূরত্ব ডি সমান সমান, এই লাইনটা তোমরা একটু বাংলা লিখে দিলে আরও ভালো মার্ক পাবে 17.5। আমরা সেটাই লিখে নিলাম। এরপরে দেখো আমরা কিন্তু যে শব্দ স্থায়িত্ব যে ন্যূনতম সময় কিন্তু 0.1 সেকেন্ড, এটা কিন্তু আমরা সবাই জানি, অথবা 1/10 অথবা 10/100 এইভাবে কিন্তু আমরা লিখতে পারি। টিটাও লিখে নিলাম। এখানে দেখো আরও কিন্তু আমরা একটু কথা বলতে পারি যে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কিন্তু আমরা শব্দের বেগটা কিন্তু একটু বের করে নিয়েছিলাম। দেখো 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ কিন্তু আমরা এই যে 350.522 এইটা ব্যবহার, এখন এইটা ব্যবহার করে, অর্থাৎ গ হতে পারে, এটা ব্যবহার করে আমরা অঙ্কটি সমাধান করব। যে শব্দের বেগ কিন্তু b2 লিখেছিলাম হলো 350.52 মিটার। এইটা কিন্তু আমরা কি লিখবো, যে তোমরা একটু শর্ত লিখতে পারো যে গ হতে পাই, এটাও কিন্তু একটু লিখতে পারো। এরপরে দেখো তাহলে সরাসরি এখন আমরা লিখব হলো, আমরা জানি প্রতিধ্বনির সূত্র কিন্তু লিখব। আমরা জানি প্রতিধ্বনির সূত্র কি লিখব, টি ইজ ইকুয়াল টু 2d ডিভাইডেড, দেখো v2, 2d ডিভাইডেড কিন্তু v2, এটা একটু ব্যবহার করব। এইখানে কিন্তু আমাদের বেগের সূত্র কিন্তু আমরা জানি যে বেগ সমান সমান কিন্তু আমরা লিখি যে ডি সমান সমান টি, এবং প্রতিধ্বনির সূত্র কিন্তু দেখো যে 2d ডিভাইডেড টি, এইটাই সূত্র কিন্তু সাইজ করা হয়েছে, টি2 এখানে নেওয়া হয়েছে এবং 2d ডিভাইডেড v2 কিন্তু নেওয়া হয়েছে। দেখো এই যে আমরা কিন্তু এইটা মুখস্থ করেছি, আর এটা কিন্তু এইটা দিয়ে এইভাবে কিন্তু লিখে নেব আমরা। দেখো যে এই সূত্র থেকে কিন্তু আমরা টি এবং বি একান্তর করে পেয়েছি, তাহলে এই সূত্রটা লিখবে। এখন দেখো 2 গুণন ডি এর মান কিন্তু আমরা নিলাম হলো কত, 17.5 এইটা, এবং v2 সমান সমান কিন্তু দেখো 350.52 এইটা বের করেছি। এখন দেখো যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কিন্তু দেখো এটা কিন্তু 35 হয়, 35 ডিভাইডেড কত, যে 350.52। তোমরা একটু ক্যালকুলেটর একটু ভাগ করো, দেখো ক্যালকুলেটরে ভাগ করলে আমরা কিন্তু সরাসরি অর্থাৎ টি ইজ ইকুয়াল টু পাবো। দেখো 35 ভাগ হচ্ছে 350.52, ক্যালকুলেটরে হিসাব নিলে কিন্তু মানটা সেইটা দেখো 0.999985 এত সেকেন্ড, যা কিনা আমাদের দেখো তাহলে কিন্তু আমাদের টি এর মান কিন্তু বের হলো 0.01185 সেকেন্ড। তাহলে এটা কিন্তু প্রায় দেখো 0.1 সেকেন্ড অপেক্ষাও কিন্তু কম হয়ে গেল। ঠিক আমরা কিন্তু এইভাবে একটু তুলে ধরতে পারি, 0.09985 সেকেন্ড অপেক্ষা, দেখো এর চেয়ে কিন্তু এটাই বড়। তাইলে কিন্তু এখন আমরা একটু বাংলাটা তোমরা একটু লিখবে, আমি একটু মুখে বলি। দেখো যেহেতু শব্দ গিয়ে পুনরায় ফেরত আসতে প্রায় 0. কত লাগে, শব্দ গিয়ে কিন্তু ফেরত আসতে প্রায় 0.1 সেকেন্ড সময় লাগে। এর মধ্যে কিন্তু দেখো সময় লাগে, সুতরাং দেখো যেহেতু শব্দ গিয়ে পুনরায় ফেরত আসতে 0.1 সেকেন্ডের কম সময় লাগে, দেখো এটার কিন্তু 1 সেকেন্ডের কম সময় লাগে, সুতরাং পূর্বের শব্দ রেশ তার মস্তিষ্কে তখনও অবস্থান করে। যদি এত সেকেন্ডের কম সময় লাগে এবং তখনও কিন্তু যদি কম সময় লেগে যায়, কারণ আমাদের সর্বোচ্চ কিন্তু স্থায়িত্বকাল যে আমাদের 0.1 সেকেন্ড থাকে, এরও যদি কম সময় যদি কম সময় লাগে তাহলে কিন্তু তখনও আগের শব্দটি মস্তিষ্কে অবস্থান করবে। এই কারণে ওই ব্যক্তি প্রতিধ্বনিত শব্দ শুনতে পারবে না। যারা একটু কথা শুনে বাংলাটা লিখে নেবে, আবার একটু বলছি, যেহেতু শব্দ গিয়ে পুনরায় ফেরত আসতে 0.1 সেকেন্ডের কম সময় লাগে, সুতরাং পূর্বের শব্দের রেশ তার মস্তিষ্ক তখন অবস্থান করবে। এই কারণে ওই ব্যক্তি প্রতিধ্বনির শব্দ শুনতে পারবে না। এটি দেখো যে আমাদের সঠিক উত্তর। যে তাহলে কিন্তু শব্দ এখানে বলা হয়েছিল কি, যে ওই ব্যক্তি প্রতিধ্বনি শুনতে পারবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তাইলে কিন্তু আমরা বিশ্লেষণ করলাম যে 0.1 সেকেন্ডের কম সময় লাগে, তাইলে কিন্তু অবশ্যই সে শব্দটি শুনতে পারবে না। দেখো আশা করি যে তোমরা সম্পূর্ণ অঙ্কটি বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো। আল্লাহ হাফেজ।